কবিতাকে আমরা যেভাবে দেখি, হয়তো কবিরা কখনো সেভাবে কবিতাকে দেখেননি। হয়তো কবিতার যে শব্দগুলোকে আমরা কাঁটাছেঁড়া করি, ভীষণভাবে ক্ষতবিক্ষত করে সেখান থেকে আমরা ব্যাখ্যা তুলে নিয়ে আসি, হয়তো কবিরা কখনো এইভাবে করে কবিতা লেখেননি। তারা হয়তো কখনো কবিতাকে এইভাবে করে কাটাছেঁড়া করবে কেউ কখনো এমনটা ভাবতে পারেননি। যদি ভাবতেন তাহলে কখনোই কিন্তু ইমপ্রেশনিস্টদের মতো কবিতা লেখা সম্ভব হতো না। ইমপ্রেশনিস্ট শব্দটি বাংলা সাহিত্যে আজ আর কিন্তু নতুন নয়। বিষয়টা হচ্ছে এইরকম, যখন তুমি কিছু বলতে চাইছো, সরাসরি তুমি সেটা না বলে অন্য কিছুর সাথে তুলনা করে তুমি সেটাকে বলতে চাইছো। অর্থাৎ তুমি কেবল তোমার মনের যে প্রয়োজনীয় কথাগুলো, ভাবগুলো প্রকাশ করার ইচ্ছা, সেগুলো প্রকাশ করতে চাইছো তো বটেই, কিন্তু সেটাকে একটা বিশেষ মাধ্যমে তুমি প্রকাশ করছো। তুমি সেটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে প্রকাশ করছো। যেমন করে আমরা ছোট বয়সে খুব শৈশবে কথা বলতাম, জড়িয়ে জড়িয়ে যেত কথা। কবিরা জড়িয়ে জড়িয়ে রাখেন কবিতার শরীরে অলংকার, ছন্দ, উপমা এবং দতক চিন্তাভাবনা। আসলে আমি যার কথা বলতে যাচ্ছি তাকে আমরা চিনি না বাংলা সাহিত্যের এমন কোনো পাঠক কিন্তু নেই। কবি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের যত কবিতাই পড়ি না কেন, একটা জিনিস আমি খুব কমন খুঁজে পাই, সেটা হচ্ছে যদি তিনি আকাশকে নীল বলতে চান তো সরাসরি ডিরেক্ট তিনি আকাশকে নীল বলেন না। তিনি কি বলেন? আকাশের রং একেবারে ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এই যে মতো, যখন আমরা আকাশের দিকে তাকাই তখন কি মনে হয় আমাদের? আকাশটা নীল। কিন্তু কবি এভাবে বলবেন না। কবি আমাদেরকে কিভাবে দেখাচ্ছেন? একটা বিশেষ ছবি দেখাচ্ছেন। আকাশটা নীল এটা বললেই হতো, তিনি বলছেন ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল হচ্ছে আকাশের রং। তাহলে আমাদের চোখের সামনে, আমাদের মনের জগতে একটা কিন্তু ছবি ফুটছে, ঘাস ফড়িং কেমন হতে পারে, একটা অনুমান হলো। এই যে কথায় কথায়, শব্দে শব্দে চিত্র তৈরি করছেন তিনি, তাই তাদেরকেই বলা হয় কিন্তু চিত্রাঙ্কন বা প্রতীতি যারা নির্মাণ করেন কথায় কথায় বা শব্দ দিয়ে দিয়ে, তাদেরকে বলা হয় ইমপ্রেশনিস্ট। আমাদের ক্ষুধা বাড়িয়ে দেবে, আমাদের চিন্তা করার যে সামর্থ্য সেটা বাড়িয়ে দেবে। রবি ঠাকুর কিন্তু তাই জন্যই ভালোবেসে জীবনানন্দকে বলেছিলেন যে তুমি হচ্ছ গিয়ে চিত্ররূপময়, অর্থাৎ তুমি কথায় কথায় ছবি আঁকতে ভালোবাসো। আসলে আমি দেখলাম যে আমি আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘাস কবিতা, জীবনানন্দের লেখা। আমি দেখলাম ইউটিউবে এবং বিভিন্ন জায়গাতে তথ্য তো দেখলাম, কোথাও বলছে যে মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত, কোথাও বলছে বনলতা সেনের অন্তর্গত। সে যাককে, কোথাও বলছে 1936 সালে লেখা, কোথাও বলছে 1942 সালে লেখা। সেই বিতর্কও না হয় গেল। কেউ এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, নিক। প্রত্যেকটা লাইন ধরে ধরে মুখস্থ করছে, করুক। কিসের সাথে কিসের তুলনা করা হয়েছে সেও হোক। আমি আজ যার অনুরোধে, যার ইচ্ছেকে সম্মান দিতে আজকের এই আলোচনাতে আসলাম, তার নাম হচ্ছে ইশিকা পারভিন। তো প্রিয় ইশিকা, তুমি বেশ কয়েকটি কবিতার আলোচনা চেয়েছ, তার মধ্যে একটি হচ্ছে কবি জীবনানন্দ দাশের ঘাস কবিতা। তাই আমি তোমাকে আজকের এই আলোচনাটি উৎসর্গ করছি। আজকের আলোচনাটা পুরোপুরিভাবে নোট ভিত্তিক না, মন ভিত্তিক হোক। একটা ছবি হয়তো কবি এইরকমভাবেই বলতে চেয়েছিলেন যেভাবে তিনি লিখেছেন বলে আমার মনে হচ্ছে। কবি বলছেন ভোরবেলার একটা ছবির কথা। আচ্ছা, আমাদের কাছে কি মনে হয় রাত্রি আর ভোরের মধ্যে তফাৎ কি? আমাদের প্রত্যেকটা দিন রাত্রির ভেতর দিয়েই কিন্তু এগিয়ে যায়, প্রত্যেকটা মুহূর্ত। আমরা যে বেঁচে আছি, জন্ম নামক একটা কিন্তু অন্ধকারের ভেতর দিয়েই এসেছি। আমরা মাতৃগর্ভেও কিন্তু ছিলাম, অন্ধকার জঠরের মধ্যে ছিলাম না, সেখান থেকে তো আমরা আলোতে আসতে পেরেছি। তো জীবনের রহস্যকে ভেদ করতে কে না চায়? কবিও চান। কিন্তু কবি যখনই চিন্তা করতে চাইছেন জীবনের রহস্য, তার চোখ আটকে যাচ্ছে, অর্থাৎ দর্শনেন্দ্রিয় আটকে যাচ্ছে সবুজ গাছপালার দিকে। এত সুন্দর প্রকৃতি। তিনি যখনই স্বাদ নিতে চাইছেন তখনই তার নাকের সেই সৌন্দর্য, সেই
আঘ্রাণ আটকে যাচ্ছে সবুজের দিকে, সবুজ থেকে যেন, সবুজ উদ্ভিদ থেকে যেন এক সুগন্ধ আসছে। কিন্তু কবি বড় কষ্ট পাচ্ছেন, কেন জানো? কারণ দিন যত এগোচ্ছে ততই মানুষ প্রকৃতি থেকে সরে যাচ্ছে, একটা কৃত্রিম জগতের পিছনে ছুটছে, একটা লোহালক্করের পৃথিবী যেন বানাতে চাইছে মানুষ। সবুজায়ন দূরে যাচ্ছে আর নগরায়ন আসছে। মানুষ কর্মব্যস্ততার কারণে প্রকৃতিকে দেখতে ভুলে গেছে, প্রকৃতির স্বাদ গ্রহণ করতে ভুলে গেছে। কিন্তু কবি দেখছেন কখন? জীবনের ভোরবেলায়, পৃথিবীতে যখন ভোর আসে তখনকার মুহূর্তটিকে তিনি কিন্তু বারবার তুলে ধরতে চান। হয়তো তোমাদের মনে আছে যারা দেখছো আজকের আলোচনা, শিকার কবিতা, আরও অনেক অনেক কবিতায় তিনি এই ভোরের বর্ণনা দিয়েছেন, ভোরের সকালটিকে বর্ণনা করেছেন। কোথাও কখনো তিনি বলেছেন ভোরের আকাশটা বেশ নীলের মতো, কিন্তু আজকের যে কবিতা সেখানে তিনি বলছেন ভোরের আকাশটা হচ্ছে গিয়ে একেবারে সবুজ। কেমন সবুজ, কেন সবুজ? দেখো ভালো করে খেয়াল করো, আমাদের গোটা পৃথিবীটা কিন্তু অন্ধকার, কেমন, এর কোনো রং নেই বাস্তবে। সূর্যের আলো আসে আর মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায়, আলোয় আলোকিত। ফলে যদি লাল রঙের উপরে বা কোনো লাল বস্তুর উপরে যদি সূর্যের আলোটা পড়লো আর কোনো সবুজের উপরে পড়লো, কোনো নীলের উপরে পড়লো, তখনই কিন্তু সেই রঙগুলো পরস্পর থেকে অভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন হয়ে গেল। কিন্তু যেই মুহূর্তে সূর্যের আলো নিভে গেল অথবা ইলেকট্রিক আলো তুমি বন্ধ করে দিলে, সমস্ত রং এক হয়ে গেল, অন্ধকার। তো তিনি সমস্ত জীবনের সমস্ত অন্ধকার রহস্যময়তার ভেতর থেকে, জাল থেকে বেরিয়ে আসতে চাইছেন। কার দিকে তাকিয়ে? আকাশের দিকে তাকিয়ে। সূর্যের আলো এসে পড়েছে পৃথিবীতে, চারিদিকে সবুজে সবুজ গাছপালা ঝলমল করে উঠেছে। কেমন হতে পারে সেই দৃশ্যটা, ভাবো। আর সেই সময় সুগন্ধ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একটা হরিণ। কবিরও বড় লোভ হচ্ছে। লোভটা এই নয় যে ঘাসটা তিনি ছিঁড়ে খাবেন বা ঘাসের রস খাবেন, না, ঘাসের যে সুগন্ধ সেইটাকে মন ভরে যেন তিনি পান করবেন, যেন মদ, তিনি মদ খাচ্ছেন। নেশা, প্রকৃতিকে ভালোবাসার নেশা, প্রকৃতির মধ্যে মিশে যাওয়ার নেশা। তিনি বলছেন আমি হাতে হাত রাখবো, ঘাসে ঘাসে আমার চোখে চোখ যেন ঘষবো, সারা শরীর, তিনি ঘাসের বিছানায় যেন শুয়ে যেতে চান। তিনি চান তার সারা শরীর ভরে যাক লোমে নয় ঘাসে, সবুজ ঘাস হয়ে যাক সারা শরীর। এমনকি তিনি চান তার চোখে চোখ ঘষুক, তিনি সবুজ চোখ আরেকটা সবুজ চোখ দুটো ঘষতে চান, সেই মিঠে সুগন্ধ তিনি চান। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই পিঠে কিন্তু তিনি আরও কোনো না কোনো জিনিসকে দাঁড় করিয়ে রেখেছেন, একটার সাথে তুলনা করে আরেকটিকে দেখাতে চাইছেন। কিভাবে? আমরা কবিতাটা একটু একটু করে পড়ব আর একটু করে বোঝার চেষ্টা করব। তিনি বলছেন কচি লেবু পাতার মতো, বোঝার চেষ্টা করো, ফিল করো, ছবিটাকে অনুভব করো তোমরা। কচি মানে যে পাতাটা সবেমাত্র বেরোচ্ছে সেই মুহূর্তটাকে একবার অনুভব করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। কচি লেবু পাতার মতো, লেবু পাতা দেখেছ? ছোট্ট কচি পাতা, কি মিষ্টি দেখে না, কি সবুজ, কাঁচা সবুজ রং, কত ছোট্ট মিহি পাতা। ঠিক সেটার তুলনা করছেন কবি। দেখো কত মিষ্টিভাবে করে তিনি কিন্তু তুলে ধরছেন কথাটা। কচি লেবু পাতার মতো নরম, সবুজ আলোয়, চারিদিকের আলোটা কি সবুজ হয়ে গেছে, কেন? ওই যে সবুজ পাতার উপর সূর্যের আলোটা যখন পড়লো চারদিকে সবুজে সবুজ বলে মনে হচ্ছে। তো তিনি বলছেন এই যে আকাশের রং সবুজ কিভাবে হয়েছে, এটা নরম সবুজ। কেমন নরম? ওই পাতাটার মতো। কোন পাতা? লেবু পাতা। সবুজ নরম কচি লেবু পাতার মতো একেবারে আকাশটার রং। কি বলছেন? কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা। উফ, কবির চোখ যেন শুধু সবুজ দেখতে চাইছে, যেদিকে তাকাচ্ছেন তিনি শুধু সবুজ রং দেখতে পাচ্ছেন। তার মন আনন্দে উঠেছে নেচে। এই সবুজ তো প্রাণের ইঙ্গিত দিচ্ছে, তাই না? মৃত্যুর ইঙ্গিত হচ্ছে গিয়ে কি? হলুদ। গাছের পাতা যখন হলুদ হয়ে যায় না, তো সেটাকে আমরা বলি বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যাওয়া, অর্থাৎ গাছ থেকে সেটা ঝরে পড়বে। কিন্তু সবুজ থাকার অর্থ হচ্ছে সে সজীব থাকছে। তো কবির ধারণা পুরো আকাশটা সজীব হয়ে যাচ্ছে ধীরে ধীরে, গোটা পৃথিবী যেন ভরেও গিয়েছে এই ভোরের বেলা, আনন্দে প্রাণবন্ত হয়ে একেবারে স্ফূর্তিতে ভরে যাচ্ছে চারিদিক। ঠিক তখনই কবির নজর পড়ছে কোথায়? ঘাসের দিকে। নিচে দিকে যে ঘাসের বিছানা, সেদিকে নজর যাচ্ছে। কবি দেখছেন কাঁচা
বাতাবির মতো, বাতাবি লেবু দেখেছো না, সেটা কাঁচা অবস্থায় যত মিষ্টি কাঁচা রং থাকে, সবুজ রং, সেইটার তুলনা করছেন। তো সেটাকে আগে তোমাকে ভাবতে হবে। ইমপ্রেশনিস্টদের এটাই কাজ, কথায় কথায় তোমাকে ভাবাবে, তোমাকে এক একটা ইমেজ দিবে তোমার কাছে, তুমি সেটাকে দেখবা, তুমি ভীষণভাবে উৎসাহিত হয়ে উঠবা। তাই তিনি বলছেন কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, সরাসরি বলছেন না সবুজ ঘাস, কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস, হাইফেন দিয়ে বলছেন তেমনি সুঘ্রাণ। উফ, তেমনি সুঘ্রাণ মানে তিনি ঘাস দেখে অন্য কিছু না যে ঘাসটাকে পিষে ফেলবো, ঘাসগুলোকে শেষ করে দেবো, জঙ্গল পরিষ্কার করে দেবো, এরকম চিন্তাভাবনা নাই। নাগরিক সভ্যতার যে লোভ লালসা, সেখান থেকে তিনি মুক্ত। তিনি ঘাসকে ভালোবাসেন বলে ঘাসের সুগন্ধ পাচ্ছেন তিনি। তাই জন্য তিনি বলছেন তেমনি সুগন্ধ। উফ, হাইফেন দেওয়ার পরেই তিনি পরের লাইনে একটা কথা বলছেন, হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে। বোঝার চেষ্টা করো, দাঁত কিন্তু ধারালো, অস্ত্রের সাথে তুলনা হলো। তো অনেকের ধারণা হয় হরিণটা যেন এখানে প্রকৃতিকে নষ্ট করছে, বাস্তবে এমনটা না। ভালো করে খেয়াল করো, হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে, এই কথাটাতে একটা হিংস্রতা প্রকাশ পাচ্ছে, সত্য কথা। যেন মানুষও যেন হরিণদের মতো করেই প্রকৃতিকে শেষ করে দিচ্ছে, এটা মনে হচ্ছে আমাদের প্রাথমিক ক্ষেত্রে। কিন্তু তার পরের লাইনেই যাও, গিয়ে বলছে আমারও ইচ্ছে করে। আচ্ছা, কবি কি প্রকৃতিকে ভালো না বাসলে কখনো এত সুন্দর করে লেখা যায় কবিতাটা? না, নিশ্চয়। প্রকৃতিকে তিনি ভালোবাসেন, তাহলে প্রকৃতিকে কি তিনি হরিণের মতো করে ক্ষুধার্ত নজরে দেখছেন? না, হরিণের যে এই লাইনটি আছে সেখানে মোটেও কিন্তু সেই হিংস্রতা নেই। এই যে ঘাসটাকে ছিঁড়ে নিচ্ছে, এর মধ্যে হিংস্রতা নেই, এর মধ্যে আছে ক্ষুধার্ততা এবং আছে ভীষণ কি বলবো, বিস্ময়। হরিণটা যখন ওই সবুজ ঘাস, সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তখন সে রসতৃপ্তি করছে নিজেকে, ভীষণ তৃপ্তি পাচ্ছে সে। কবিও তৃপ্তি পেতে চায়, কিন্তু ঘাসকে শেষ করে নয়, হত্যা করে নয়, স্বয়ং ঘাস হয়ে যেতে চান। সেই ঘাসের গন্ধ সারা শরীর নিয়ে তিনি মাখতে চান, স্নান করতে চান তিনি ঘাসের সুগন্ধে। তাই জন্য বলছেন আমারও ইচ্ছা করে এই ঘাসের ঘ্রাণ, ঘ্রাণ মানে গন্ধ, এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতো। মদ হচ্ছে নেশার দ্রব্য, তাই না? নেশা, পানীয় নেশা। তো হরিৎ কথার অর্থ হচ্ছে সবুজ। ঘাসগুলোর যেন হরিৎ রং, সবুজ রং, সেখান থেকে পুরোপুরিভাবে যদি নিংড়ে নেওয়া যায় তাহলে যে রসটা বেরোলো সেটাকে তিনি পান করতে চান। এখন মনে হতে পারে ঘাস তো শেষ হয়ে গেল, ঘাসের রস যখন পান করছেন তিনি, বাস্তবে সেটাও না। তারপরের লাইনে তিনি বলছেন গেলাসে গেলাসে পান করি। কত কৌশলে তিনি সুন্দর করে সাজাচ্ছেন, আমাদের সহজেই ভুল হয়ে যেতে পারে, কিন্তু তারপরের লাইনে তিনি আবার বিষয়টাকে আমাদের কাছে বুঝিয়ে দেবেন। তিনি আগের লাইনগুলোতেই বলল, দেখো আমারও ইচ্ছা করে এই ঘাসের ঘ্রাণ মানে সুগন্ধ হরিৎ মদের মতো, সবুজ রঙের মদের মতো করে আমি এই ঘ্রাণটাকে গ্লাসে গ্লাসে পান করতে চাই। বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। তারপরে কি বলছেন, যখন সেটা পান করে নিলাম, সেই সবুজ সুগন্ধ যখন আমার ভেতরে গেল, তখন সারা শরীরটি আমি সেটাকে অনুভব করছি। স্পর্শেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় এবং দর্শনেন্দ্রিয় সমস্ত প্রকার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সারা শরীর দিয়ে কবি অনুভব করতে চান সবুজকে, সবুজের স্বাদকে, সবুজের মিষ্টি সুগন্ধকে অনুভব করতে চান। তাই তো তিনি বলতে পারেন এই ঘাসের শরীর, মানে তিনি যখন এই ঘাসের সুগন্ধকে গ্লাস ভরে ভরে পান করবেন, সঙ্গে সঙ্গে তার শরীরটাও যেন ঘাস হয়ে উঠবে, তিনি সেটাই চান। তাই তো তিনি বলছেন এই ঘাসের শরীরটা হয়ে গেল ঘাস। তারপরে ছানি, এই যে চোখের পাতার ভেতরে যে অংশটা, সাদা অংশটা, সেটাকে ছানি বলা হয়। বলে না যে অনেকে দেখতে পাচ্ছে না, বয়স হয়েছে, চোখে ছানি পড়ে গেছে, আসলে একটা পর্দা। তো তিনি দেখতে চান সবসময় সবুজ। মনে পড়ছে নিশ্চয়ই কারো যে ওই শক্তি চট্টোপাধ্যায়ের একটি সুন্দর কবিতা, হ্যাঁ, এখানে গাছ লাগাও, আমি গাছ দেখতে চাই শুধু, সবুজ দেখতে চাই শুধু, ওই কবিতাটার মতোই। তো তিনি চোখের মধ্যে যে ছানিটা আছে সেটাও সবুজ রং করে দিতে চান, তিনি সবসময় সবুজ দেখতে চান, তার সারা শরীর সবুজ হয়ে যাক, ঘাস হয়ে যাক। এবং বলছেন চোখে চোখ ঘষি, অর্থাৎ দুই চোখ ভরে আমি শুধু সবুজ দেখতে চাই, চোখে চোখ ঘষতে চাই, সবুজে সবুজ করে দিতে চাই চারিদিক। কোথাও যেন প্রকৃতি প্রেমের এই পাগলামি, নেশা, তো এটা তো এক ধরনের নেশা, তাই না? ওই যে বললো হরিৎ মদের মতো পান করি, তো তিনি তো একটা পাগল, যেন উন্মাদ। প্রকৃতিকে যে এত অসাধারণভাবে ভালোবাসতে পারেন, তিনি তো উন্মাদ, তিনি তো পাগল, প্রকৃতি পাগল, সবুজ পাগল, উদ্ভিদ প্রিয় মানুষ, তাই না?
এমনকি শুধু উদ্ভিদ প্রিয় নয়, কোনো কারণ ছাড়াই তিনি ভালোবাসতে পারেন এই প্রকৃতিকে, সবুজকে। তিনি বলছেন, এই ঘাসের শরীর ছানি, চোখে চোখ ঘষি, ঘাসের পাখনাই আমার পালক। কি চমৎকার কথা! এই ঘাসটাকে তিনি বলছেন যেন একটা শরীর আছে, ঘাস যেন একটা নিজস্ব শরীর, আর ঘাসের যে পাতাগুলো সেগুলো যেন হয়ে গেছে ঘাসের পাখনা। আর কবির নিজের সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অনুভূতির যে ইন্দ্রিয়গুলো সেগুলোকে তিনি করে দিলেন পালক। তিনি বলছেন ঘাসের পাখনার সাথে আমার পালককে আমি জড়িয়ে দিতে চাই, অর্থাৎ তিনি উদ্ভিদ হয়ে জন্ম নিতে চান। কি চমৎকার কথা! তিনি ঘাস হয়ে জন্ম নিতে চান, কিন্তু তিনি কেবল মানুষের সমাজ থেকে গিয়ে ঘাসের কাছে গিয়ে দাঁড়াবে তো ঘাসের যে বাস্তবিক সৌন্দর্য, তৃপ্তি, সেটা তিনি পাবেন না, জানেন। তাই জন্য তিনি মানুষের গর্ভ থেকে জন্ম নিতে চান না, তিনি চান ঘাস মাতার গর্ভ থেকে জন্ম নিতে। মানে জন্ম থেকেই তিনি সারা শরীরের অনুভূতি দিয়ে নন, কৃত্রিমভাবে নন, তিনি জন্মই নিতে চান ঘাস হয়ে। ঘাস মাতার গর্ভ থেকে, অন্ধকার থেকে তিনি বেরিয়ে আসতে চান, সারা শরীর জুড়ে তিনি ঘাস হয়ে থাকতে চান। তাই তো তিনি বলছেন ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মায়। কি চমৎকার কথা না! ঘাসের ভেতরেই তিনি ঘাস হয়ে জন্ম নিতে চান। কোনো এক নিবিড় ঘাস মাতার, মানে একদম গভীরে, ঘাসগুলোর মধ্যে গভীরে কোনো এক ঘাস মা আছে, তার গর্ভে আমি জন্ম নিতে চাই। আমিও একদম জন্ম থেকে ঘাস হয়ে উঠতে চাই। আমারও দিকে ছুটে আসবে কোনো এক কবি, কোনো এক হরিণ শাবক, আসবে কবিরা, আসবে হরিণ শাবকেরা, তাদের নিজেদের তৃষ্ণা মেটাবে, কেউ ক্ষুধা মেটাবে তো কেউ তৃপ্তি করবে নিজেকে দেখে। তো তিনিও সবুজ হয়ে যেতে চান, অর্থাৎ সবুজে সবুজ চারিদিকে ছড়িয়ে দিতে চান। তাই তো তিনি বলেন ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মায়, কোনো এক নিবিড় ঘাস মাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। মানুষ যখন জন্ম নেয় না, বা যে কোনো শিশু যখন জন্ম নেয়, যে কোনো পশু হোক, যে কোনো কিছু হোক, তো জন্ম নেওয়ার সময় মায়ের যে মাতৃগর্ভ থেকে সে বের হয়, সেই জঠরটা কিন্তু অন্ধকার। সেরকম তারা লাইটিং সেট করা নাই যে গর্ভের ভেতরে আলো জ্বলছে, সে অন্ধকারের মধ্যে থাকতে চায়। তারপরে সে অন্ধকার থেকে বেরিয়ে এসে দিনের আলো দেখতে চায়, তার জীবনের ভোর হয়। তো কবি চান যে ঘাস নামক মা, ঘাস মায়ের গর্ভ থেকে, অন্ধকার থেকে তিনি বেরিয়ে আসতে চান, তার সারা শরীরের সুগন্ধ মেখে তিনি অন্ধকার থেকে বেরিয়ে আসতে চান, ঘাস জন্ম নিতে চান। এই হলো ছোট্ট একটি কবিতা ঘাস, কিন্তু বাস্তবে এর গভীর অর্থ হয়তো আমিও জানি না। আমি আমার চেষ্টা করলাম মাত্র আমার মতো করে, হয়তো এর গভীর অর্থ কবি স্বয়ং নিজেই জানতেন, কারণ কবিরা তো শুধু লেখেন আর ভাবেন, সেটাকে তো ব্যাখ্যা করতে পারেন না। আর কবিতা তো হচ্ছে প্রকৃত সেটাই, যেটাকে কখনো ব্যাখ্যা করা যায় না। মানে কবি লিখলেন আর আমি ব্যাখ্যা করলাম, এই দুইয়ের মাঝখানে যেটা থেকে গেল সেটাই প্রকৃত কবিতা। যাই হোক, তোমাদের আলোচনাটি কেমন লাগলো জানাবে, আর এই জাতীয় অন্য কোনো যদি আলোচনা চাও অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।